জনগণ চাইলে ন্যূনতম সংস্কার শেষে এবছরই নির্বাচন, জানালেন ডক্টর ইউনূস। দাভোসে বিশেষ সাক্ষাৎকারে পতিত সরকারের কড়া সমালোচনা। রাজধানীতে আশঙ্কাজনক হারে নিচে নামছে ভূগর্ভস্থ পানির স্তর, বাড়ছে ভূমিকম্পের ঝুঁকি। অগ্রাধিকার ভিত্তিতে জলাশয় রক্ষার তাগিদ পরিবেশবিদদের। হাড় কাঁপানো ঠান্ডায় বিপর্যস্ত উত্তর জনপদ। রংপুরে 4 দিন ধরে মিলছে না সূর্যের দেখা। সীমাহীন কষ্টে নিম্ন আয়ের মানুষ। এবং নাটোরের সিংড়ায় দীর্ঘ 15 বছর পর উদ্ধার চলন বিলের অংশের 186 কিলোমিটার অংশ। কৃষি উৎপাদনে সেচ সুবিধা নিশ্চিতের আশা। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি আমি আরিফুল ইসলাম। এবার পুরো খবর। জনগণ সংক্ষিপ্ত সংস্কার চাইলে এ বছরের শেষেই নির্বাচন বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় পতিত সরকারের কড়া সমালোচনাও করেন তিনি। সুইজারল্যান্ডের দাভোসে গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে ডক্টর ইউনূস বলেন, জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে তরুণ প্রজন্ম যে শক্তি ও সাহস দেখিয়েছে তা বিশ্বের জন্য অনুকরণীয়। আরও জানাচ্ছেন মাহবুব হাসান রিপন। সুইজারল্যান্ডের দাভোসে অনুষ্ঠিত হচ্ছে বিশ্ব অর্থনৈতিক ফোরামের 4 দিনের বার্ষিক সম্মেলন। এর ফাঁকে বিশেষ সাক্ষাৎকারে অংশ নেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এই সময় নির্বাচন প্রসঙ্গে ডক্টর ইউনূস বলেন, জনগণ কেমন সংস্কার দেখতে চান তার উপর নির্ভর করছে নির্বাচনের সময়সীমা। We have targeted end of this year the election to take place if we go in a short reform agenda, quick reform agenda. If people say no, we need a longer list of agenda reform, then we need another 6 months. জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে কোনো একক নেতৃত্ব ছিল না বলে মন্তব্য করেন তিনি। বলেন, তরুণ প্রজন্ম অবিশ্বাস্য শক্তি ও সাহস দেখিয়েছে, যা বিশ্বের জন্য অনুকরণীয়। These are the young people who took that decisions, and there's no central planning. They don't know each other. They just came from different institutions on the street. You don't know who the next person is. So that's the kind of power of this young generation. The way I try to express it by saying it's a global statement I make. This is the most powerful generation in human history. That's the way I look at them. That's the way I feel. It gives me goosebumps looking at the power that the young generation has. বাংলাদেশে বেড়ে ওঠা বর্তমান প্রজন্ম নিয়ে আশাবাদী ডক্টর ইউনূস জানান, নতুন ভোটার হওয়ার বয়স 18 নয় 16 হওয়া উচিত। I was suggesting our voting age is 18. I said it should be 16. They're so mature. What makes it 18? Difference between 16 and 18. Who tells you that 16 doesn't understand as much as 18 does? So where do you mature and see things in your own way? So this is a challenge to the world. প্রচলিত শিক্ষা ব্যবস্থার সমালোচনা করে প্রধান উপদেষ্টা বলেন, চাকরি নির্ভর শিক্ষা ব্যবস্থা সবকিছুকে ধ্বংস করে দিয়েছে। I said the education system is wrong because they're preparing them to take a job. I said job-oriented education is finished. Job to them is nothing. I said this generation is a generation of entrepreneurs. They create their own world. মাহবুব হাসান রিপন, মোহনা সংবাদ। অত্যাধিক ব্যবহারের রাজধানীতে আশঙ্কাজনক হারে নিচে নামছে ভূগর্ভস্থ পানির স্তর। পানি উন্নয়ন বোর্ডের তথ্যমতে ঢাকা শহরে পানির স্তর প্রতি বছর প্রায় 7 ফুট করে নিচে নামছে। এতে সুপেয় পানি সংকটের পাশাপাশি বাড়ছে ভূমিকম্পের ঝুঁকি। সংকট কাটাতেও অগ্রাধিকার ভিত্তিতে জলাশয় রক্ষা ও ভূগর্ভস্থ পানির যথাযথ ব্যবহার নিশ্চিতের তাগিদ দিয়েছেন পরিবেশবিদরা। ভূগর্ভস্থ পানি নিয়ে উষা ফেরদৌসের 2 পর্ব ধারাবাহিক প্রতিবেদনের প্রথম কিস্তি আজ। অপরিকল্পিত নগরায়ন এবং জনসংখ্যা বৃদ্ধির কারণে দিন দিন বসবাসের যোগ্যতা হারাচ্ছে রাজধানী ঢাকা। দুয়ে মিলে সবচেয়ে বড় যে সমস্যা সৃষ্টি হয়েছে তা হলো পানি সংকট। অত্যধিক ও অনিয়ন্ত্রিত ব্যবহারে ক্রমশ নিচে নামছে ভূগর্ভস্থ পানির স্তর। পানি উন্নয়ন বোর্ডের তথ্যমতে 1996 সালে ঢাকায় পানির স্তর ছিল 25 মিটার নিচে। 2005 সালে এটি নেমেছে 45 এবং 2023 সালে এসে 75 মিটারে নেমেছে। 2050 সালের মধ্যে এটি নেমে যেতে পারে 120 মিটারে। পানি না থাকলে তো আমরা যেমন বাঁচতে পারবো না, অ্যাকোয়াটিক কোনো প্লান্ট
অ্যানিমাল কোনো কিছুই বাঁচতে পারবে না। পানি একটা এমন একটা জিনিস যেটা ছাড়া আমাদের লাইফ কখনোই কল্পনা করা যাবে না। আর এভাবে যদি আমরা পানি অপচয় করে যাই তাহলে আসলে আমরা একটা সময় আসবে আমাদের পরবর্তী জেনারেশন পানিই পাবে না। মাটির নিচে পানি যেতে ঢাকা শহরে কমপক্ষে 15% প্রাকৃতিক জলাধার থাকা প্রয়োজন, কিন্তু বাস্তবে 5%-এরও কম। ভূগর্ভস্থ পানি তো আসলে এটা অনেক বছর ধরেই নামছে এবং আমরা জানি যে প্রত্যেক বছর 2 থেকে 3 মিটার নেমে যাচ্ছে। যেহেতু আমাদের রিচার্জ হচ্ছে না প্রপারলি, কারণ আমাদের পুরো ঢাকা সিটি কিন্তু আসলে কাইন্ড অফ যে আমরা তো আসলে কংক্রিট দিয়ে একদম কভার করে দিয়েছি, সেই কারণে রিচার্জ হওয়ার সুযোগ খুব কম। পানির স্তর নিচে নামলে ভূমিকম্পের ঝুঁকি বেড়ে যায়। সমন্বিত দুর্যোগ ব্যবস্থাপনা কর্মসূচি ও জাইকার 2009 সালের এক জরিপ মতে রাজধানী ঢাকায় 7 বা তার বেশি মাত্রার ভূমিকম্প হলে 72,000 ভবন ভেঙে পড়বে। সাম্প্রতিক সময়ে আমরা দেখছি যে বাংলাদেশে অনেক ছোট ছোট ভূমিকম্প হচ্ছে। এই ছোট ছোট ভূমিকম্প কিন্তু ভবিষ্যতে একটা বড় ভূমিকম্পের একটা পূর্বাভাস। যেহেতু গ্রাউন্ড ওয়াটার নেমে যাচ্ছে, যে সাবসারফেস জিওলজিতে যে ব্যালেন্সটা যদি নষ্ট হয়ে যায় তাহলে ভূমিকম্প একটু মাঝারি ধরনের ভূমিকম্প হইলে পুরো ঢাকা শহরও কলাপস করতে পারে। এটা হচ্ছে সবচেয়ে বড় ভয়ের একটা কারণ। 1985 সাল থেকে বর্তমান সময় পর্যন্ত ঢাকায় 10,000 হেক্টরের বেশি জলাভূমি, খাল ও নিম্নাঞ্চল হারিয়ে গেছে। এমন পরিস্থিতি অব্যাহত থাকলে 2031 সাল নাগাদ জলাশয় ও নিম্নভূমির পরিমাণ মোট আয়তনের 10% নিচে নেমে যাবে। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। শীতের হিমেল হাওয়া ও হাড় কাঁপানো ঠান্ডায় বিপর্যস্ত উত্তরের জেলাগুলো। শীতের তীব্রতায় কষ্টে দিন কাটছে নিম্ন আয়ের মানুষের। ঘর থেকে বের হতে না পারায় বাধাগ্রস্ত হচ্ছে তাদের স্বাভাবিক কাজকর্ম। রংপুরে গত 4 দিন থেকে সূর্যের দেখা মেলেনি। ঘন কুয়াশায় চাদরে ঢাকা থাকছে দিনের বেশিরভাগ সময়। শীতজনিত রোগের কারণে রংপুর মেডিকেল কলেজ সহ বিভিন্ন হাসপাতালে বাড়ছে শিশু ও বৃদ্ধ রোগীর সংখ্যা। দর্শক, শীত পরিস্থিতি জানাতে রংপুর থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী শফিকুল করিম শফিক। শফিক, আজকের শীত পরিস্থিতি কেমন দেখছেন, আর ঠান্ডাজনিত কারণে হাসপাতালে রোগীর সংখ্যা কেমন? উত্তরের যে বিভাগটি সেটি হচ্ছে রংপুর বিভাগ, আর এই রংপুর বিভাগের কাছেই কিন্তু হিমালয়, যার কারণে এই তীব্র শীত আর ঘন কুয়াশা রংপুর অঞ্চল সহ, অর্থাৎ রংপুর অঞ্চল বলতে যদি আপনাকে বোঝাই রংপুর বিভাগের যে 8টি জেলা আছে, এই 8টি জেলার মানুষ কিন্তু খুব একটা ভালো নেই। বিশেষ করে 4 দিন ধরে সূর্যের মুখ দেখা মিলছে না, যার কারণে শিশু এবং বয়স্করা শীতজনিত রোগে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে সহ বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতালে তারা শীতজনিত রোগে আক্রান্ত হয়ে তারা চিকিৎসা নিচ্ছে। আর একটি বিষয় বলে রাখি যে প্রান্তিক জনপথে যারা খেটে খাওয়া মানুষ, তারা কিন্তু শীতজনিত কারণে খেতে খামারে বিভিন্ন জায়গায় কাজ করতে পারছে না, যার কারণে তাদের দুর্বিষহ জীবন হয়ে উঠেছে। আর জেলা প্রশাসকের দিক থেকে যদি বলি, যে জেলা প্রশাসক কিন্তু এই ছিন্নমূল মানুষ, নদী তীরবর্তী যারা আছে তাদেরকে কিন্তু শীতবস্ত্র বিতরণ করছে। এমনকি রংপুর সদর উপজেলার যে উপজেলা নির্বাহী কর্মকর্তা, তাকেও দেখা গেছে যে প্রান্তিক জনপথে অর্থাৎ খেতে খামারে যারা কাজ করছে তাদেরকেও শীত বস্ত্র ঠিক খেতে খামারে গিয়েই পৌঁছে দিচ্ছে। আর রংপুর আবহাওয়া অফিসের যে আবহাওয়াবিদ আছে মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, তার সঙ্গে আমার কথা হয়েছে। তিনি যে বিষয়টি বলার চেষ্টা করেছেন যে আরো 2 দিন এ ধরনের রংপুরের তীব্র শীত আর ঘন কুয়াশার এ ধরনের অবস্থা হতে পারে, এ ধরনের তথ্য বলেছেন। আর দিনের বেলায় কিন্তু এই যারা বাস ট্রাক চলাচল করছে তারা কিন্তু হেডলাইট জ্বালিয়েই চলাচল করছে। দিনের বেলাও কিন্তু এই সূর্যের মুখ দেখা মিলছে না, কুয়াশা ছাড়ছে না। এই ছিল রংপুর থেকে তীব্র শীত আর ঘন কুয়াশার সর্বশেষ তথ্য। আরে দর্শক, রংপুর থেকে শীত পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মী শফিক। ঘন কুয়াশার কারণে রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়ায় নৌ রুটে শুক্রবার মধ্যরাত থেকে ফেরি চলাচল বন্ধ রয়েছে। এতে দৌলতদিয়া প্রান্তে আটকা পড়েছে ছোট বড় 3টি ফেরি। রাত 1:30 থেকে সেখানে ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধ ঘোষণা করে বিআইডব্লিউটিসি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, কুয়াশার জন্য চ্যানেলের বিকন বাতি এবং মার্কিং
পয়েন্টের কিছুই দেখা না যাওয়ায় দুর্ঘটনা এড়াতে রাত 1:30 থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল স্বাভাবিক করা হবে। দীর্ঘ 15 বছরে বেদখলে থাকার পর উদ্ধার হয়েছে নাটোরের সিংড়া অংশের চলন বিলের 186 কিলোমিটার খাল। অল্প খরচে শস্য উৎপাদনে কৃষকের সেচ সুবিধা নিশ্চিত, জলাবদ্ধতা থেকে ফসল রক্ষা, ভূগর্ভস্থ পানির ব্যবহার কমানো সহ জীববৈচিত্র্য রক্ষার উদ্দেশ্যে খালটি খনন হয়। প্রশাসন ও সেনাবাহিনীর সহযোগিতায় খালটি উদ্ধার হওয়ায় এর সুফল পাচ্ছেন কৃষকরা। এর আগে এটি খনন হলেও দখল করে প্রভাবশালীরা। রাশেদুল ইসলামের প্রতিবেদন, জানাচ্ছেন শারমিন স্বর্ণা। বিগত 3 অর্থবছরে বিএডিসির তত্ত্বাবধানে প্রায় 18 কোটি টাকা ব্যয়ে চলন বিলের সিংড়া অংশে 186 কিলোমিটার খাল খনন করা হয়। উদ্দেশ্য ছিল খননকৃত খালের পানির মাধ্যমে অল্প খরচে জমিতে সেচ সুবিধা সহ জলাবদ্ধতা থেকে ফসল রক্ষা, মাছ ও জীববৈচিত্র্য রক্ষা সহ কৃষকদের আর্থসামাজিক উন্নয়ন করা। কিন্তু খাল খননের পরই তা দখল করে বিভিন্ন অংশে বাঁধ দিয়ে কোটি টাকায় বিক্রি করে প্রভাবশালীরা। আমরা খুব সুযোগ সুবিধা পাচ্ছি, প্রত্যেকটা মানুষ এই জায়গায় মাছ মাইরা ঠিক আছে নিজেরা খাইতে পারে, এই খালের পানি ব্যবহার করতে পারে, মানে সব দিক দিয়ে আমরা সুযোগ সুবিধা পাইছি, অনেক সুবিধা পাচ্ছে। এই মনে করেন যে ভোটার জমিতে পানি দিচ্ছে, তারপরে আপনি মনে করেন গমের পানি দিচ্ছে, তারপরে মনে করেন যে ইরিভেত পানি দিচ্ছে। খাল খনন করে রাস্তাও হয়েছে, আমাদের অনেক সুযোগ সুবিধা হয়েছে, গাড়ি চালাতে পারতেছি। হাইটে যাওয়া লাগছিল, সে হাঁটাটা তো আর লাগিচ্ছে না, এখন মনে করেন যে সব সুবিধা। এই খালটার পানি দিয়ে আমরা জমিতে চাষ করছি। এই খালটার পানিটা অনেক সার উপযুক্ত পানি। এই খালটা নিয়ে আপনারা খুব উপকারী হয়েছে আমাদের। যেগুলো প্রভাবশালীদের দখলে ছিল সেগুলো এখন মানে অবমুক্ত। এই বিষয়ে গণমাধ্যমে সংবাদ প্রচার হলে খালগুলো দখলমুক্ত করে প্রশাসনের কর্মকর্তারা, কিন্তু কয়েকদিন যেতে না যেতেই পুনরায় দখল হয় খালগুলো। সম্প্রতি প্রশাসন ও সেনাবাহিনীর তৎপরতায় খালগুলো পুরোপুরি দখলমুক্ত হয়। চলন বিলের নিচু অংশ যে সকল জায়গায় বর্ষার পরে পানি নিষ্কাশিত হতে পারত না, কৃষকরা একটিমাত্র ফসল উৎপাদন করত, সে সকল জায়গায় এখন আর জলাবদ্ধতা তৈরি হয় না। কৃষকরা একটি জায়গায় এখন 2টি ফসল উৎপাদন করতে পারে। বর্তমানে খালের পানি দিয়ে সেচ দেয়া, মাছ ধরা ও হাঁস পালন সহ খাল খননের সর্বোচ্চ সুবিধা কৃষকরা ভোগ করছেন বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। আমাদের উপজেলা প্রশাসন থেকে কড়া নির্দেশনা হচ্ছে যে এই খালগুলো একেবারে উন্মুক্ত থাকবে। এটা সাধারণ মানুষের জন্য, কৃষক যেন ব্যবহার করতে পারে, এখানকে পানি নিয়ে সেচ দিতে পারে, সাধারণ মানুষ যেন এই যে মিঠা পানির যে মাছ সেটা স্বাদ যেন সাধারণ মানুষও নিতে পারে। চলনবিল এলাকার প্রায় 18,000 হেক্টর জমির জলাবদ্ধতা দুর্ভূত হয়েছে এবং অতিরিক্ত 50,000 মেট্রিক টন খাদ্যশস্য উৎপাদিত হচ্ছে। খাল খননের ফলে চলন বিলের 18,000 হেক্টর জমির জলাবদ্ধতা নিরসন সহ তার সেচ সুবিধার আওতায় এসেছে। পাশাপাশি কৃষকরা বিভিন্ন সুবিধা পাচ্ছেন। শারমিন স্বর্ণা, মোহনা সংবাদ। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চলছে মাসব্যাপী কারুশিল্প মেলা ও লোকজ উৎসব। লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের বিশাল চত্বরের এ মেলায় প্রতিদিনই সমাগম ঘটছে নানা বয়সী মানুষের। লোকশিল্পের প্রসার ঘটাতেই এ মেলার আয়োজন বলে জানান ফাউন্ডেশন। আজমির ইসলামের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। দেশের কারুশিল্পকে তুলে ধরার লক্ষ্যে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মাসব্যাপী মেলায় শখের হাড়ি, নকশি কাঁথা, জামদানি শাড়ি, বাঁশ ও বেতের ঝুড়ি, তামা, কাঁসা, মাটি, কাঠ ও পাটের পণ্য সহ পাওয়া যাচ্ছে শতরঞ্জি সামগ্রী। চারু ও কারুশিল্পীদের 32টি স্টল সহ মোট 100টি স্টল রয়েছে মেলাতে। আছে বায়োস্কোপ ও পুতুল নাচ সহ নানা ধরনের খাবারের দোকান। এছাড়াও মেলাতে থাকছে গ্রাম বাংলার জারি শাড়ি, ভাওয়াইয়া, মুর্শিদি, পল্লীগীতি, হাসন রাজার গান, লালন গীতি ও পুঁথিপাঠ। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থান থেকে প্রতিদিনই মেলায় আসছে নানা বয়সী দর্শনার্থীরা। প্রতি বছর তো এটা হয়, এটা কখনো মিস করা হয় না, এটা আসি। মাসব্যাপী লোকজ মেলা আসলে আমরা পুরো বাংলার যেন রূপ ফিরে পাই। আমরা এখানে অনেক ঐতিহ্যবাহী জিনিস দেখেছি। এই তো আমাদের পুরো বাংলাদেশটাকে এটা তুলে ধরেছে আমাদের এক মেলার মধ্যে। বংশ পরম্পরায় অনেকে এ পেশায় থাকলেও আধুনিকতার ছোঁয়ায় এটি এখন বিলুপ্তির পথে। পরিশ্রমের তুলনায় পারিশ্রমিক কম হয়, এ পেশায় আসতে চায় না নতুন প্রজন্ম। মৃৎশিল্প শখের হাড়ি ব্যবহার হয়, তালের বিবর্তনে এখন আর কেউ চায় না শ্রম হিসেবে মূল্য না পাওয়াতে। এটা হলো ভবিষ্যৎ কারুশিল্পগুলো হারিয়ে যাচ্ছে। বায়োস্কোপ আর দেখে না, এই বায়োস্কোপ আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। সারা বছরই লোকশিল্প, লোক কারুশিল্পকে প্রমোট করার জন্য এই ফাউন্ডেশনের কাজ করা উচিত। জেনারেশন, তাদের নেক্সট জেনারেশন কিন্তু এই শিল্পে আসতে চাচ্ছে না, কারণ হচ্ছে তারা
যে আর্থিক সাপোর্ট পাচ্ছে সে সাফিসিয়েন্ট না, তাদের জীবন জীবিকা তারা চালাতে পারছে না। মেলায় আগত দর্শনার্থীদের নিরাপত্তার জন্য সার্বক্ষণিক নিয়োজিত আছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। 2 লক্ষাধিক দেশি বিদেশি পর্যটক বা দর্শনার্থী মেলায় আসবে। মেলা আইন শৃঙ্খলা বিষয়ে আমরা জেলা প্রশাসন, জেলা পুলিশের সাথে আমরা সভা করেছি, উপজেলার অংশীজনদের সাথে সভা করেছি, রাজনৈতিক দল, পেশাজীবী সংগঠন। আমরা আশা করছি এখানে নিরাপত্তা কোনো বিঘ্ন ঘটবে না। প্রতিদিন সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য মেলা উন্মুক্ত থাকছে। মেলা চলবে আগামী 16 ফেব্রুয়ারি পর্যন্ত। আফরিন পপি, মোহনা সংবাদ। দেশের বাইরের খবর। আবারও ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের কবলে যুক্তরাষ্ট্র। দেশটির দক্ষিণাঞ্চলে একদিকে চলছে বিরল তুষারঝড়, অন্যদিকে জ্বলছে লস অ্যাঞ্জেলেস। নতুন করে ছড়িয়ে পড়েছে দাবানল। তুষারঝড়ের কবলে পড়ে প্রাণ হারিয়েছেন অন্তত 9 জন। সাময়িক সময়ের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে বিমানবন্দর ও মহাসড়ক। দক্ষিণ পশ্চিম লুইজিয়ানায় প্রথমবারের মতো তুষারঝড়ের সতর্কতা জারি করা হয়েছে। ফ্লোরিডাতেও ইতিহাসের সবচেয়ে বেশি পরিমাণ তুষারপাত হয়েছে। সেখানে অন্তত 8 ইঞ্চি তুষারপাত রেকর্ড করা হয়েছে। আর দেশটির উত্তরাঞ্চলীয় নিউ ইয়র্ক রাজ্যের কিছু অংশেও তুষারপাত রেকর্ড করা হয়েছে 18 ইঞ্চি পর্যন্ত। দর্শক, এই পর্যায়ে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদপত্রের পর্যালোচনা ভিত্তিক পত্রিকার চোখে দেশ অনুষ্ঠানে। দর্শক, অনুষ্ঠানে আজকের অতিথি মোহনা টেলিভিশনের বার্তা সম্পাদক সুমন মোস্তাফিজ। সুমন, পত্রিকার চোখে দেশ অনুষ্ঠানে আপনাকে স্বাগত। আমরা শুরুতেই দেখে নিব আজকের পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনামগুলো। শুরুতেই রয়েছে প্রথম আলো। প্রথম আলোর শিরোনাম, গাজীপুর সাভারে 5.5 মাসে বন্ধ 68 কারখানা, নিলামে সাবেক 24 এমপির গাড়ি। কিছু বিষয়ে অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ থাকছে না বললেন মির্জা ফখরুল। ফেসবুকে নাহিদ ইসলামের বক্তব্য, বিএনপির মহাসচিবের দাবি আরেকটি 1-11 সরকার গঠনের ইঙ্গিত। দৈনিক ইত্তেফাক, নিরপেক্ষ ভূমিকা পালন করতে পারছে না সরকার, ফখরুল। দ্রুত নির্বাচন না হলে অন্যান্য শক্তির উত্থান হতে পারে। দেশের প্রয়োজনে সেনাবাহিনীকে সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকতে হবে সেনাপ্রধান। বিএনপি মহাসচিবের নিরপেক্ষ সরকারের দাবি আরেকটি 1-11 সরকার গঠনের ইঙ্গিত, নাহিদ। বিএনপি আওয়ামী লীগের অনুপ্রবেশ চাইলেও নতুন দলের উত্থান চায় না, হাসনাত। সমকাল, সরকারি চাকুরিরা আপাতত পাচ্ছেন না মহার্ঘ ভাতা। মির্জা ফখরুল কি আরেকটি 1-11 চান, প্রশ্ন নাহিদের। অন্তর্বর্তী সরকারকে নিরপেক্ষ থাকতে বললেন ফখরুল। বাগে আসছে না চালের বাজার, চড়াও মুরগিও। বাংলাদেশ প্রতিদিন, কারামুক্তি 16 বছর পর 178 বিডিআর সদস্য অবশেষে মুক্ত বাতাসে। ইসলামের বিরুদ্ধে প্রথম আলো গোষ্ঠীর অপতৎপরতা, হঠাৎ উত্তপ্ত রাজনীতি, বন্ধ হচ্ছে কারখানা, বাড়ছে বেকার। যুগান্তর, দুদকের 5 সদস্যের অনুসন্ধান টিম মাঠে, রাতের ভোটের কুশলীরা কোথায়? অন্তর্বর্তীকালীন সরকারের নিরপেক্ষতা নিয়ে উত্তাপ। 5 আগস্ট থেকে স্বামী সন্তান নিয়ে আত্মগোপনে, গোয়েন্দা নজরদারিতে শিরিন শারমিন। বণিক বার্তা, কোন উপদেষ্টা দল গঠনে যুক্ত হলে সরকারে থাকবে না রিজওয়ানা হাসান। সরকারের কিছু ক্ষেত্রে নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন বিএনপি মহাসচিবের। মির্জা ফখরুলের বক্তব্য 1-11 ইঙ্গিতবাহী উপদেষ্টা নাহিদ। জনতা ব্যাংকে খেলাপি প্রায় 5,000 কোটি টাকা, ভাগ্যবান ঋণ খেলাপি আব্দুল আজিজ আবারও সক্রিয় বিনোদন জগতে। এই মুহূর্তে হাতে আছে দ্য ডেইলি স্টার। তিতাস গ্যাস sinks further in red on system loss. Release of ex-BDR men from jail to loving embrace of family. High growth under Hasina was fake. Yunus tells returns, rules out running in polls. আমরা প্রধান প্রধান শিরোনামগুলো দেখছিলাম এবং সেখানে শুরুতেই আমি একটা বিষয় বলতে চাই, সেটি হচ্ছে রাজনীতির মাঠটা একটু উত্তপ্ত বর্তমানে। সেটি হচ্ছে
মির্জা ফখরুল এবং অন্তর্বর্তী সরকারের যিনি তথ্য উপদেষ্টা আছেন, তথ্য উপদেষ্টা, আমাদের একটা কথা এবং মির্জা ফখরুলের বেশ কিছু বিষয় উঠে এসেছে। তো নিরপেক্ষ ভূমিকা পালন করতে পারছে না সরকার, এটা মির্জা ফখরুল অভিযোগ করেছেন অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে, এবং পরক্ষণে বিএনপি মহাসচিবের নিরপেক্ষ সরকারের দাবি আরেকটি ১-১১ সরকার গঠনের ইঙ্গিত দিচ্ছে। এটা উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন। এই বিষয়টি একটু জানতে চাই। ধন্যবাদ আপনাকে। বিষয়টা হলো বর্তমান অন্তর্বর্তী সরকার অরাজনৈতিক সরকার, তাদের রাজনৈতিক সম্পৃক্ততা নাই। সো নিজেদের জন্য কোনো কিছু ভাবা করা কিংবা কোনো রাজনৈতিক দলের জন্য তাদের করবার কিছু নাই, তাদের কোনো লাভ নাই তাতে। আর যিনি বলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব, উনি একটি দলের নেতা। এখন বিষয়টা এভাবেও দেখা যায় যে উনি যে ইস্যুগুলো নিয়ে বলছেন যে সরকার, অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ থাকতে পারেনি, দেখা যায় যে হতে পারে যে সেই ইস্যুগুলো ওনার অনুকূলে হয়নি, ওনার দলের অনুকূলে হয়নি, এই জন্য উনি বলতে পারেন। হ্যাঁ, আর আরও একটা বিষয় হচ্ছে যে অন্তর্বর্তী সরকারের কার্যক্রমও হতে পারে যে কাজটা আরও নিরপেক্ষভাবে হতে পারত বা হওয়া উচিত ছিল, এটাও হতে পারে। কিন্তু এইটা নিয়ে মাঠ গরম করার মতো কিছু নেই। মির্জা ফখরুল যেভাবে বলছেন উনি সেটা বলতেই পারেন ওনার মতো করে, যেহেতু বললাম যে উনি একটি রাজনৈতিক দলের নেতা, হ্যাঁ, উনি ওনার জায়গা থেকে এটি বলতেই পারেন। কিন্তু যে রিয়াকশনটি দেখিয়েছেন মাননীয় তথ্য উপদেষ্টা, এটা আমার পছন্দ হয়নি। আমার মনে হয় যে উনি এটা বাড়তি কথা বলে ফেলেছেন। ১-১১ ইঙ্গিত নয়, ১-১১ এত সহজ নয়। ওনারাই নেতৃত্ব দিয়েছেন, ওনার সাথে পুরো দেশবাসীর আমজনতার সমর্থন ছিল। হ্যাঁ, সেই সমর্থনে একটা জগদ্দল দুর্নীতির বর্তমান প্রেক্ষাপটে ১-১১ সরকার আর আসা সম্ভব নয় কোনোভাবেই, আমি মনে করি না। হ্যাঁ, মানে দুঃশাসনের একটা জগদ্দল পাথর ১৬ বছর ধরে চেপেছিল জাতির ঘাড়ে, সেটাকে নামিয়ে দিয়েছেন ওনারাই, ওনাদের নেতৃত্বেই, নাহিদ সাহেবদের নেতৃত্বেই হয়েছে। সুতরাং এইরকম আশঙ্কা ওনাদের মুখ থেকে এটা মনে হয় মানুষ আশা করে না। মির্জা ফখরুল আরো একটা বিষয় বলেছেন যে দ্রুত নির্বাচন না হলে, দৈনিক ইত্তেফাকের একটা শিরোনাম আমরা দেখছিলাম, যে দ্রুত নির্বাচন না হলে অন্যান্য শক্তির উত্থান হতে পারে। এখানে কি বিএনপির কোনো ভীত হচ্ছে কিনা ভিতরে, যে অন্যান্য শক্তিগুলো মাথাচাড়া দিয়ে, অন্যান্য শক্তি বলতে আসলে উনি কাদের কি, রাজনৈতিক শক্তি আসতে পারে, তৃতীয় শক্তি, রাজনৈতিক শক্তি। আরো একটা বিষয় একটু যোগ করতে চাই, সেটি হচ্ছে যে ওনার ওই কথার পরিপ্রেক্ষিতে হাসনাত অন্যতম সমন্বয়ক হাসনাত সাহেব তিনি বলেছেন বিএনপি আওয়ামী লীগের অনুপ্রবেশ চাইলেও নতুন দলের উত্থান চাচ্ছে না। সেটা আমি মনে করি যে এটা তার ব্যক্তিগত বক্তব্য। আমি এটা আওয়ামী লীগের উত্থান এই মুহূর্তে মানে দেশের মানুষ কেউ চায় কি না সেটা নিয়ে আমার কাছে সন্দেহজনক মনে হয়। আর এটি আর নতুন কোনো দলের উত্থান চায় না বিএনপি। বিষয়টা হলো যে নতুন কোনো দল আসতে চাইলে সরকার তাদেরকে অনুমোদন দিলে, নিয়ম নীতির মধ্যে দিয়ে এলে বিএনপিকে আটকাতে পারবে। বিএনপি আটকানোর এটা মানে একটি গণতান্ত্রিক দেশ, গণতন্ত্রের চর্চা এখানে হবে। এখানে আমি একটি রাজনৈতিক দল গঠন করব, সব নিয়ম কানুন, প্রচলিত নিয়ম কানুন মেনে আমি আসব রাজনীতিতে, আমার এই অধিকার আছে, এটা বিএনপি আটকাতে পারবে না। সুতরাং উনি যে কথাটি বলেছেন এটিও আমি মনে করছি না যে গ্রহণযোগ্য। আমাদের প্রধান উপদেষ্টা সুইজারল্যান্ডের একটি গিয়েছেন, সেখানে তিনি বলেছেন যে জনগণ চাইলে বা অল্প ন্যূনতম সংস্কার চাইলে এই বছরের শেষেই হচ্ছে নির্বাচন। এই কথাটি উনি আগেও বলেছেন, আমরা জানি সেটা। যে উনি মির্জা ফখরুল এখানে গতকালকের অনুষ্ঠানে আরো একটি বিষয় তুলেছেন, সেটি হচ্ছে যে পুরোপুরি সংস্কার শেষে অন্তর্বর্তী সরকার নির্বাচন দেবে, তাহলে আমরা কি 4-5 বছর অপেক্ষা করব কিনা, বা আমাদের কি জনগণ কি এতদিন ভোটাধিকার থেকে বুঝতে পারছি। এটিও পুরনো কথা, এই কথাটি চলে আসছে। মানে বিষয়টা এইরকমই যে গত 16 বছরের 15.5 বছরের যে জঞ্জাল, এটি অন্তর্বর্তী সরকার চাইলেই 2 মাস 6 মাস বা 1-2 বছরের মধ্যে মিটিয়ে ফেলতে পারবেন তা নয়, সেটি সম্ভব নয়। এই কথাটি, এই প্রশ্নটি সবার মনে আসছে। সেই বিবেচনায় মানে সেই থেকে, দৃষ্টিভঙ্গি থেকে উনি ওটি বলেছেন যে
সরকার কি 4 বছর ধরে 5 বছর ধরে সংস্কার করবে, আমরা 5 বছর ধরেই বসে থাকব? নিশ্চয়ই না। সরকার তো একটা ডেডলাইন বলে দিয়েছে, সরকার প্রধান জাতির উদ্দেশ্যে শেষ অথবা 26-এর মাঝামাঝি, এক্স্যাক্টলি, যে মাঝামাঝি সময়ে নির্বাচন হবে। সুতরাং আমরা আশা করব যে এই সময়ের বাইরে যাবে না এবং রাজনৈতিক দলগুলো সরকারকে সহযোগিতা করবেন। আর অধ্যাপক ইউনূস যেটি বলেছেন এটিও ওনার নিজের কথারই সেটা পুনরাবৃত্তি, যে যদি মানুষজন চায় নির্বাচনমুখী হয়ে যায় দেশবাসী, সেই ক্ষেত্রে সংস্কার কমিয়ে ন্যূনতম সংস্কার বা জরুরি সংস্কারগুলো শেষ করে এবছরের শেষে এই নির্বাচন দিয়ে দেবে অন্তর্বর্তী। আচ্ছা, আমরা প্রথম আলোর আরেকটা শিরোনাম পড়ছিলাম যে গাজীপুর সাভারে 5.5 মাসে বন্ধ 68 কারখানা। এটা দুঃখজনক ঘটনা। এটা অর্ধলক্ষাধিক শ্রমিক, 42,000 শ্রমিক বেকার হয়েছে। এখানে যেটা বিষয় সেটা হচ্ছে যে পোশাক খাত কিন্তু একটা হুমকির মধ্যে পড়ে যাচ্ছে। সেটা পোশাক খাত নয়, রপ্তানির অন্যান্য খাতগুলো। তার পিছে এই আপনার রাজনৈতিক যে পট পরিবর্তনের যে পরিস্থিতি, তার চেয়েও বড় ব্যাংকে এলসি খোলা নিয়ে, ঋণপত্র খোলা নিয়ে সমস্যায় পড়ছেন ব্যবসায়ীরা। হ্যাঁ, পণ্য আনবেন, কাঁচামাল আনবেন, হ্যাঁ, সেই ক্ষেত্রে মানে চরম সংকট। এইটা আপনার এই রাজনৈতিক পট পরিবর্তনের সাথেই কেবল যুক্ত না, দেশের ব্যাংকিং খাতে, আর্থিক বিশেষ করে ব্যাংকিং খাতের দুরবস্থার কারণে এই অবস্থা চলে আসছে। সেটা এখনই নয়, সরকার পতন হলো 5 আগস্টে, তার আগে থেকেই গত কয়েক বছর ধরেই এই সংকটটি চলে আসছিল, যেটি এখন প্রকট আকার ধারণ করেছে। তো এখন এই অবস্থায় যেটা বাস্তবতা, যে সরকারকে এই দিকে নজর দিতে হবে। কোন জায়গায় সাবসিডি দিয়ে, পোশাক খাত আমাদের দেশের একটা অন্যতম জায়গা ডেফিনেটলি। এবং এইখানে যেটা হচ্ছে যে দুর্নীতির কারণে, যদি আমরা বলি, দুর্নীতি একটি বড় মানে ভূমিকা এখানে। আপনি দেখবেন যে বাংলাদেশ প্রতিদিনে একটা রিপোর্ট আছে যেখানে আপনার যে মানে নাম সর্বস্ব অস্তিত্বহীন 16টা প্রতিষ্ঠানের বিপক্ষে সম্ভবত কয়েক হাজার কোটি টাকা ঋণ, 5,000 কোটি টাকা ঋণ। এই 16টা কারখানা বন্ধ হয়ে গেছে এবং এই কারখানাগুলো বন্ধের জন্য গত 3-4 দিন ধরে সাভারের আশুলিয়া এবং আরো ওই আপনার কোনাবাড়ি, আশুলিয়া ওই অঞ্চলে এবং এইদিকে শ্রীপুর, আমরা একেবারেই হচ্ছে প্রান্তে চলে এসেছি। দুঃখিত, আসলে আমাদের আলোচনাটা আরো দরকার ছিল এই বিষয়ে। দর্শক, শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে জানিয়ে দেব শিরোনামগুলো আরো একবার। জনগণ চাইলে ন্যূনতম সংস্কার শেষে এবছরই নির্বাচন, জানালেন ডক্টর ইউনূস। দাভোসে বিশেষ সাক্ষাৎকারে পতিত সরকারের কড়া সমালোচনা। রাজধানীতে আশঙ্কাজনক হারে নিচে নামছে ভূগর্ভস্থ পানির স্তর, বাড়ছে ভূমিকম্পের ঝুঁকি, অগ্রাধিকার ভিত্তিতে জলাশয় রক্ষার তাগিদ পরিবেশবিদদের। হাড় কাঁপানো ঠান্ডায় বিপর্যস্ত উত্তর জনপদ, রংপুরে 4 দিন ধরে মিলছে না সূর্যের দেখা, সীমাহীন কষ্টে নিম্ন আয়ের মানুষ। এবং নাটোরের সিংড়ায় দীর্ঘ 15 বছর পর উদ্ধার চলন বিলের অংশের 186 কিলোমিটার অংশ, কৃষি উৎপাদনের সেচ সুবিধা নিশ্চিতের আশা। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ দুপুর 1টায়। এর আগে সংবাদ এক নজরে দেখবেন দুপুর 12টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য